দেওঘর বা বৈদ্যনাথ ধাম 12টি জ্যোতির্লিঙ্গম এবং 51টি সতীপীঠের অন্যতম পীঠস্থান এই দেওঘর। শিব এখানে বৈদ্য রূপে অধিষ্ঠান করছেন, তাই এই স্থানের আরেক নাম বৈদ্যনাথ ধাম। শিব ভক্তদের এই স্থানের প্রতি বাড়তি আকর্ষণ তো আছেই, তবে সাধারণ ভ্রমণ পিপাসু মানুষরাও এখানে যেতে বেশ পছন্দ করেন। তার কারণ এখানে দেখার অনেক কিছু জিনিস আছে, যেমন সৎসঙ্গ আশ্রম, নলাখা মন্দির, তপবন, নন্দন পাহাড়, ত্রিকুট পাহাড়, বাসুকীনাথ মন্দির ইত্যাদি। 2 দিন বা 3 দিনে এই জায়গাটি খুব সুন্দরভাবে ঘোরা যায়, আর ওয়েদারটাও ভীষণ ভালো। তবে এখানে যাওয়ার আগে ট্যুর প্ল্যানটা ঠিক করে করাটা ভীষণ ইম্পর্টেন্ট। আর এই ভিডিওতেই আমি একটা খুব সুন্দর কম্প্যাক্ট ট্যুর প্ল্যান আপনাদের দিয়ে দেব। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি কি দেখবেন, কিভাবে টোটাল জায়গাগুলো ঘুরবেন, বা 2 দিনে এখানে ঘোরার জন্য খরচ কেমন, সমস্ত ইনফরমেশন এই ভিডিওতে পেয়ে যাবেন। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং আপনার নেক্সট ট্যুর প্ল্যানটা আপনি করে ফেলতে পারবেন। এখন আমি আছি বর্ধমান স্টেশনে। বোর্ডে দেখতেই পাচ্ছেন 63509 বর্ধমান আসানসোল মেমু। যদিও এই ট্রেনটা আসানসোল নয়, ঝাঁঝা পর্যন্ত যাবে, আর 7টা 15 মিনিটে এই ট্রেনটা ছাড়বে। এই ট্রেনই আমি যশোডি পর্যন্ত যাব। দেখুন ট্রেনটা এইমাত্র বর্ধমান স্টেশনে ঢুকছে, আর স্টেশনে হালকা ভিড় আছে, দেখা যাক সিট পাই নাকি। তবে ভিড় একটু থাকলেও সিট পেতে খুব একটা অসুবিধা হয়নি। ট্রেনের ভিতরটাও একদম ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নয়। সিট পেয়ে গেলে এখান থেকে এই কয়েক ঘন্টা জার্নিটা খুব একটা অসুবিধার নয়, এটা খুব ভালোভাবে এখানে যেতে পারেন। ও আর একটা কথা বলি, বর্ধমান থেকে যশোডি পর্যন্ত ট্রেনের টিকিট হচ্ছে 50 টাকা। বর্ধমানে এই ট্রেনটা ছাড়ার টাইম সকাল 7টা 15 মিনিটে, আর ট্রেনটা আজকে একদম রাইট টাইমই ছেড়েছে। আর ট্রেনটা যশোডিতে পৌঁছানোর টাইম 11টা 25 মিনিট। যদিও এই ট্রেনটা প্রায় লেট করছে, তো আজ দেখব কতটা লেট করে এটা। কলকাতা থেকে দেওঘর যাওয়ার জন্য বেশ কিছু ট্রেন আছে, হাওড়া এবং শিয়ালদা উভয় স্টেশন থেকেই ছাড়ে। কয়েকটা ট্রেনের ইনফরমেশন আমি দিয়ে দিচ্ছি, যেমন 13025 হাওড়া মোকামা এক্সপ্রেস, যেটা রাত 11টা 20 মিনিটে ছাড়ে এবং ভোর 5টা 50 মিনিটে যশোডিতে পৌঁছায়। প্রতিদিনই এই ট্রেনটা চলে। এছাড়া পূর্ব এক্সপ্রেস সকাল 8টাতে হাওড়াতে ছাড়ে এবং বেলা 11টা 53 মিনিটে যশোডিতে পৌঁছায়। বিকালের দিকে যেমন একটা ট্রেন আছে 13021 মিথিলি এক্সপ্রেস, যেটা বিকাল 3টে 50 মিনিটে ছাড়ে এবং রাত 9টা 53 মিনিটে যশোডিতে পৌঁছায়। এই ধরনের আরও বেশ কিছু ট্রেন আছে, যে ট্রেনগুলোর আমি টাইম ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেগুলো দেখে নিতে পারেন। আপনার সুবিধা মতো কোন টাইমে গেলে আপনার সুবিধা, সেই অনুযায়ী আপনারা ট্রেনটা পছন্দ করতে পারেন। তবে এই সমস্ত ট্রেনগুলো রিজার্ভ করেই যেতে হয়, আর রিজার্ভ না থাকলে কিন্তু বর্ধমান থেকে মেমু ট্রেনটাও খারাপ না, এটা বেশ ভালো। আমি তো সেই ট্রেনেই যাচ্ছি। ট্রেনে যাওয়ার পথে জানালার বাইরে দিয়ে এই অসাধারণ ল্যান্ডস্কেপগুলো দেখতে ভীষণ ভালো লাগে। কখনো নদী, কখনো সবুজ ধান ক্ষেত, আবার কখনো দূরের পাহাড়, গাছপালা, অসাধারণ লাগছে। তবে রাতের ট্রেনে গেলে এই জিনিসগুলো মিস করবেন। এখন আমি পৌঁছে গেছি যশোডি স্টেশনে, আর ট্রেন থেকে নেবে এবার স্টেশনের বাইরে যাব। দেখুন এই স্টেশনের ঘড়িতে 11টা 55 দেখাচ্ছে। এখানে ট্রেনটা 11টা 25-এ ঢোকার কথা ছিল, অর্থাৎ 30 মিনিট লেট আছে। তো ঠিক আছে, 30 মিনিট লেটটা এমন কিছু বেশি না। যাই হোক, স্টেশনের বাইরে যাই, কিভাবে যাওয়ার ব্যবস্থা আছে সেটা দেখে নিই। এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই গাড়িগুলো বুক করেও আপনারা চলে যেতে পারেন। তবে আমি বাইরে অটো বা টোটো দেখব। দেখুন একটা শেয়ার অটো পেয়ে গেছি, এটা করেই আমি এখন দেওঘর যাব। আর এটার পার হেড ভাড়া নিল 30 টাকা।
ওহ, টোটোটা যা হর্ন দিচ্ছে যেন মনে হচ্ছে রাজধানী এক্সপ্রেস যাচ্ছে। যাই হোক, এই অটোটা 30 টাকা ভাড়া নিলেও অনেক টোটো কিন্তু 20 টাকাতেও নিয়ে যাবে। আর আপনারা যখন যান সংখ্যায় যদি বেশি থাকেন বা লাগেজপত্র বেশি থাকে তাহলে একটা পুরো অটো বা টোটো বুক করে নিতে পারেন, সেক্ষেত্রে 150 টাকা ভাড়া লাগবে। এই যে টাওয়ার ক্লকটা দেখতে পাচ্ছেন, অটোটা আমাকে একটু আগে নামিয়ে দিয়েছে, 2-3 মিনিট হেঁটে এখানে চলে এসেছি। যাই হোক, এখানে এখন আমাকে একটা হোটেল দেখতে হবে। এই এলাকাটা প্রচুর হোটেল আছে, দেখি কোন হোটেলটায় থাকা যায়। টাওয়ার চকের কাছে কয়েকটা প্রথমে হোটেল দেখি, যেমন এই হোটেলটা দেখুন। এখানে যে এই রুমগুলো দেখতে পাচ্ছেন এগুলো 500-600 টাকা ভাড়া বলছে, কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি, পরিষ্কার পরিচ্ছন্ন নয়। 3-4টে হোটেল তো দেখলাম, রুম তো পছন্দ হলো না। ক্লক টাওয়ারের পাশে আরেকটি ভালো হোটেল আছে, কার্তিক হোটেল। চলুন এইটা একবার দেখে নিই রুমের কন্ডিশনগুলো কেমন। থার্ড ফ্লোরের সিঙ্গেল বেডের এই রুমটা আমাকে দেখানো হচ্ছে। রুমটা তো খারাপ নয়, ভালোই লাগছে। দেখুন আপনারা কি মনে করছেন। আর এই ওয়াশরুমটাও দেখুন বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। একজন থাকার পক্ষে রুমটা খারাপ নয়, বেশ ভালো, আমার তো পছন্দ হয়ে গেছে, বুক করে নিচ্ছি। আর এটার ভাড়া হচ্ছে 600 টাকা। এই হোটেলে ডবল বেডরুমের ভাড়া 1200 টাকা এবং এসি হলে 1700 টাকা। এছাড়া ট্রিপল বেডরুম 1500, এসি হলে 2000, 4 বেডে নন এসি 2000 এবং এসি 2600 টাকা। আর সিঙ্গেল যে রুমগুলো দেখলেন, এই রুম এসি হলে 1500 টাকা ভাড়া নেবে। আর এখানে চেক আউট টাইম হচ্ছে বেলা 12টা। আর এক্সট্রা পার্সন যদি থাকে কোনো রুমে, সেক্ষেত্রে 200 টাকা পার হেড চার্জ করবে এরা। এই হোটেলটা ছাড়াও আরও বেশ কয়েকটা হোটেলে আমি গিয়েছিলাম, সেখানকার রুম ট্যারিফ বা রুমের কন্ডিশন কি সেগুলো আমি ডিটেল দিয়ে দেবো, তবে এই ভিডিওতে আমি দিচ্ছি না। আর সমস্ত হোটেলের আলাদা করে একটা ভিডিও বানিয়ে দেবো, তো তার লিঙ্কও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। অবশ্যই সেই ভিডিওটা দেখতে পারবেন। সেখানে 300 টাকা থেকে শুরু করে প্রায় 2000, 2500, 3000 টাকার রুম আপনারা পেয়ে যাবেন। এরপর আসছি দেওঘরে কি কি দেখার আছে। দেওঘরের প্রধান আকর্ষণ হচ্ছে বৈদ্যনাথ মন্দির। শিব এখানে বৈদ্যনাথ রূপে পূজিত হয়। তো শিবকে এখানে বৈদ্যনাথ কেন বলা হয় আর সেটা অবশ্যই একবার জানার দরকার। কথিত আছে রাবণ শিবের দেখা পাওয়ার জন্য এই স্থানে এসে ধ্যান করতে থাকেন, কিন্তু কিছুতেই শিবের দেখা পান না। তিনি হতাশায় একটি একটি করে তার মাথাগুলো কাটতে থাকেন। নবম মাথাটা কাটার পর শিব সেখানে উপস্থিত হন একজন বৈদ্য রূপে এবং রাবণকে মাথা কাটা থেকে বিরত করেন, আর তিনি তার সেবা শুশ্রূষা করে তাকে ভালো করে তোলেন। তাই তার নাম এখানে বৈদ্যনাথ। এখানে মন্দিরটি সকাল 4টে থেকে দুপুর 2টো পর্যন্ত খোলা থাকে, আবার সন্ধ্যা 6টা থেকে রাত্রির 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। এই মন্দির চত্বরে মোট 20টি মন্দির আছে, আর তার ঠিক মাঝখানে অধিষ্ঠান করছেন স্বয়ং মহাদেব। এখানকার প্রধান আকর্ষণ শিব হলেও দেবী দুর্গাও এখানে অধিষ্ঠান করছেন। এটি হলো 51টি সতীপীঠের অন্যতম একটি পীঠ। এখানে সতীর হৃৎপিণ্ড পড়েছিল। ঠিক দুর্গা মন্দিরের পাশেই প্রত্যেক দিন এখানে সন্ধ্যা আরতি হয় সন্ধ্যা 6টার সময়। সন্ধ্যা আরতিটাও দেখতে পারেন, বেশ ভালো লাগবে। দেখুন সন্ধ্যাবেলা মন্দিরের ভিতরের দৃশ্য এখানে বড় একটা স্ক্রিনের মধ্যে সেটা দেখানো হচ্ছে। এটা প্রত্যেক দিন সন্ধ্যা আরতির আগে দেখানো হয়। আর মন্দির প্রবেশ করার সময় অবশ্যই জুতোটা বাইরে খুলে যেতে হবে। এর জন্য এখানে জুতো রাখার জায়গা আছে, সিকিউরিটিও থাকে। এখানে জুতো রাখার জন্য কোনো টাকা পয়সা দিতে হয় না। মন্দিরের বাইরে অসংখ্য গলি আছে, আর প্রতিটা গলিতে এই ধরনের প্যারার প্রচুর দোকান দেখতে পাবেন। আর এই রকমই একটি গলিপথ দিয়ে কিছুটা এগিয়ে যাওয়ার পরেই আপনি পেয়ে যাবেন শিবগঙ্গা। বেশিরভাগ মানুষ মন্দিরে পুজো দেওয়ার আগে এখানে স্নান করেন, তারপর মন্দিরে পুজো দিতে যান। এরপর আসছি নওলাখা মন্দির। দেওঘর শহরের মধ্যে আরেকটি অত্যন্ত আকর্ষণীয় জায়গা। কলকাতার পাথুরিঘাটার রানী চারুশীলা দেবী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। 1940 সালে এই মন্দিরের কাজ সম্পন্ন হয়। বেলে পাথরের তৈরি এই মন্দিরটি ভারী সুন্দর। আর এই মন্দিরটি তৈরি করতে 9 লাখ টাকা খরচ হয়েছিল।
তাই এই মন্দিরটি নলাখা মন্দির নামে পরিচিত। এরপর আসছে সৎসঙ্গ আশ্রম। শ্রী শ্রী অনুকূল ঠাকুরের সৎসঙ্গের হেড অফিস বলতে পারেন এই দেওঘর। এই আশ্রমটি অত্যন্ত সুন্দর। আপনি শ্রী শ্রী অনুকূল ঠাকুরের শিষ্য হন বা না হন, এই আশ্রমের ভিতরে ঢুকলে আপনি একটা আলাদা অনুভূতি ফিল করবেন। জায়গাটি অত্যন্ত ভালো, বেশ কয়েক ঘন্টা এখানে কাটিয়ে আসতে পারবেন, খুবই ভালো লাগবে। আশ্রমের ভিতরের অনেক জায়গাতেই ভিডিওগ্রাফির রেস্ট্রিকশন থাকার জন্য ভিতরের ছবি আমি বিশেষ দিলাম না। এখন চলে এসেছি তপোবন হিল, দেওঘরের অন্যতম আরেকটি আকর্ষণীয় জায়গা। টারচক থেকে এটার দূরত্ব 9 কিলোমিটার। গাড়ি বা অটো করে এখানে আসা যায়। এখানে হেঁটে তপোবন হিলের একদম ওপরে ওঠার মজাটাই আলাদা। তো অবশ্যই খেয়াল রাখবেন, এখানে প্রচুর বানর আছে, হঠাৎ করে এসে চশমা, মোবাইল এগুলো নিয়ে চলে যেতে পারে। আর বড় বড় পাথরের মাঝখান দিয়ে সরু গলি পথ দিয়ে বা কখনো গুহার মধ্য দিয়ে পাহাড়ের ওপরে ওঠার মজাটাই আলাদা। আর এই উপর থেকে চারদিকের দৃশ্যটা ভীষণ ভালো লাগবে। বিশেষ করে সূর্যাস্তের সময় যদি ওপরে যান তাহলে আরও ভালো লাগবে। দেওঘরের আরেকটি আকর্ষণীয় জায়গা হচ্ছে ত্রিকুট পাহাড়। টারচক থেকে দূরত্ব 20 কিলোমিটার। আর ত্রিকুট পাহাড়ের অন্যতম আকর্ষণ ছিল এখানকার রোপওয়ে, যদিও এখন এটি বন্ধ আছে। ত্রিকুট পাহাড় থেকে আরও কিছুটা দূরে এবং টারচক থেকে প্রায় 44 কিলোমিটার দূরে বাসুকীনাথ টেম্পল, এটাও অনেকে যান, এটাও দেখে আসতে পারেন। দেওঘরের বৈদ্যনাথ ধামের আদলেই তৈরি এই মন্দিরটাও বেশ সুন্দর। এরপর আসছে এই সকল জায়গাগুলি কিভাবে ঘুরবেন। এর জন্য আপনারা গাড়ি, টোটো বা অটো ভাড়া করতে পারেন। ভাড়া কেমন হবে সেগুলো একটু বলে দিচ্ছি। যেমন এই সমস্ত জায়গাগুলি, যেমন বাসুকীনাথ মন্দির, ত্রিকুট পাহাড়, নন্দন পাহাড়, তপোবন, সৎসঙ্গ আশ্রম, নলাখা মন্দির, সমস্ত পয়েন্টগুলো যদি গাড়ি করে ঘুরতে চান প্রায় 2 থেকে 2,500 টাকা গাড়ি ভাড়া লাগবে। কাছের এই সকল জায়গাগুলো যদি অটোতে ঘুরতে চান তাহলে 1000 টাকার আশপাশে ভাড়া পড়বে। আর যদি টোটোতে ঘুরতে চান তাহলে 600 থেকে 800 টাকা ভাড়া লাগবে। ভিডিওটা দেখার পর আপনারা অনেকেই ভাববেন গাড়ি বা অটো বা টোটোর ফোন নাম্বার দিয়ে দিলে ভালো হতো, তবে আমি বলছি কোনো প্রয়োজন নেই। টারচকের আশপাশে আপনি প্রচুর টোটো বা অটো পেয়ে যাবেন, ইনস্ট্যান্ট বুক করে নিতে পারেন। আর গাড়ির জন্য টারচক থেকে সামান্য একটুখানি হেঁটে এগিয়ে গেলেই অনেক গাড়ি পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা নিজেরা বার্গেনিং করে বুক করে নিতে পারবেন। এরপর দেওঘরের খাবার দাবার সম্পর্কে কয়েকটা কথা বলে দিই। দেওঘরের বেশিরভাগ হোটেলেই নিরামিষ খাবার পাবেন, তবে ননভেজ খাবার খেতে ইচ্ছে গেলে সেটাও পাবেন। কোথায় পাবেন সেটা আমি পরে বলে দিচ্ছি। এই রাস্তাটা টারচক থেকে মন্দিরের দিকে গেছে। এই রাস্তার দুধারেই বেশ কিছু ভালো ভালো খাবার হোটেল আছে। এই যে হোটেলটা দেখতে পাচ্ছেন এটার নাম হোটেল নীলকমল। এই হোটেলটা বেশ ভালো, এর আগেও আমি এসে খেয়েছি। তো এই হোটেলেই আমি এখন দুপুরের খাবার খেতে প্রবেশ করেছি। দেখুন এখানকার মেনু চার্টটা, বিভিন্ন টাইপের খাবার এখানে পাওয়া যায়। সাউথ ইন্ডিয়ান ধোসা থেকে নর্থ ইন্ডিয়ান পুরি সবজি, সমস্ত ধরনের খাবার পাওয়া যায় এবং যথেষ্ট টেস্টি। দুপুরে এখন আমার খুবই খিদে পেয়েছে, তাই এখানের একটা স্পেশাল থালির অর্ডার করলাম। ইচ্ছাও ছিল থালিটা দেখার কীরকম, মানে খাবারের টেস্ট বা কী কী খাবার এখানে দেয়। দেখুন থালিও চলে এসেছে। 180 টাকা এই থালিটির দাম নিয়েছে। সমস্ত আইটেমগুলো আমি দেখিয়ে দিচ্ছি। যথেষ্ট পরিমাণে ভাত, 2 পিস রুটি, মটর পনির, আলু পটল, ডাল, একটি গোলাপজামু, পাঁপড়, এই সকল জিনিসগুলো এখানে দিয়েছে। আর খাবারটা বেশ টেস্টি এবং আমার পক্ষে এই খাবারটা একটু বেশি হয়ে যাচ্ছে। দুটো যদি থালি নেওয়া হয় 3 জন পর্যন্ত খাওয়া যেতে পারে। এই হোটেলটির খাবার কোয়ালিটি যথেষ্ট ভালো। দামটা সামান্য একটু বেশি হলেও এখানকার ব্যবস্থাটা অনেক ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এই হোটেলটি ছাড়া এর আশপাশে আরও অনেকগুলো হোটেল আছে, আপনাদের পছন্দ মতো যে কোনো একটা হোটেলে যেতে পারেন। পরের দিন সকাল, এখন আমি চলে এসেছি হোটেল কামধেনুতে। আজ ব্রেকফাস্টটা এখানেই করব। এদের 2টো ফ্লোর আছে, ওপরে নন এসি। এই যে দেখুন এই জায়গাটা সুন্দর বসার জায়গা আছে। এছাড়া নিচের পার্টটাতেও আছে একটা, নিচেতেও চলে এসেছি। এটা হচ্ছে এই জায়গাটি এসি এবং বসারও সুন্দর ব্যবস্থা আছে। চলুন প্রথমেই মেনু চার্টটা একবার দেখে নিই কী কী খাবার আইটেম এখানে পাওয়া যাচ্ছে। আপনারাও দেখতে পারেন, রেটও দেওয়া আছে।
চাটে তো অনেক কিছুই আছে, কিন্তু খাবো তো একটাই। মশলা ধোসা খাবো ঠিক করলাম এবং অর্ডারও করে দিয়েছি। সুন্দর একটা মশলা ধোসা এখানে নিয়ে চলে এসেছে, সাইজটাও খুব সুন্দর। খাওয়া প্রায় শেষের দিকে, যথেষ্ট টেস্টি। এর ভিতরে আলুর যে মশলাটা আছে সেটাও কিন্তু খুব সুন্দর। পনির আছে, ছোলা আছে, সবুজ মটর আছে, খুবই সুন্দর। আর এই চাটনি এবং সম্বরের টেস্টও অসাধারণ। খাচ্ছি, চাটনির সম্বর একটু কম হয়ে গিয়েছিল, না চাইতেই এসে আবার একবার দিয়ে গেল। ভালো, ওভারঅল খাবারটা আমার যথেষ্ট ভালো লেগেছে। এগুলো ছাড়াও এখানে বিভিন্ন টাইপের স্ট্রিট ফুড পেয়ে যাবেন। এখানে গিয়ে চিকেন বা ননভেজ কোনো খাবার খেতে চাইলে তাদের জন্য বলি, এই যে টার চকটা আছে, এখান থেকে যে ডান দিকের যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটাতে সামান্য একটু এগিয়ে গিয়ে বাঁদিকে কয়েকটা রেস্টুরেন্ট পাবেন যেখানে আপনি ননভেজ খাবার পেয়ে যাবেন। এখানে একটা বাঙালি রেস্টুরেন্টও আছে, একদম পিওর বাঙালি খাবার পাবেন। এবং দোতলার ওপর আরেকটা খুব ভালো রেস্টুরেন্ট আছে, সেখানেও ননভেজ খাবার পেয়ে যাবেন। দেওঘর ভ্রমণের বিভিন্ন ইনফরমেশন তো আপনাদের সাথে শেয়ার করলাম। আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর কয়েকটা কথা আরও বলে দিই, যেমন হচ্ছে ফেরার সময় আপনাদের যদি ট্রেনের রিজার্ভেশন থাকে তাহলে তো কোনো অসুবিধাই নেই। আর যদি রিজার্ভেশন না থাকে তাহলে ফেরার অপশন আমি দুটো বলে দিচ্ছি। একটা হচ্ছে যে মেমু ট্রেনে আমি গিয়েছিলাম সেটা ফেরার সময় যশোরিতে টাইম হচ্ছে 2:10, কিন্তু বেশিরভাগ সময় সেটা লেট করে। রিজার্ভেশন ছাড়াও মেমু ট্রেনে আপনি ফিরতে পারেন, তার অপশনটা একটা বলে দিচ্ছি। যেমন বদ্রীনাথ ধাম স্টেশন থেকে সকাল 6:05 একটা আসানসোল পর্যন্ত মেমু ট্রেন ছাড়ে, যেটি নাম্বার 63570। এই স্টেশনটার দূরত্ব টার চক থেকে মাত্র 300 মিটার। খুব সকালে উঠে হেঁটেই আপনি স্টেশনে পৌঁছে যেতে পারবেন। এই ট্রেনটা আসানসোলে পৌঁছায় 9:10 আবার আসানসোল থেকে 10:20 আপনি বর্ধমান যাওয়ার একটা ট্রেন পেয়ে যাবেন, যেটা বর্ধমানে পৌঁছায় 12:30। এরপর দুদিনে দেওঘর ঘোরার খরচ কেমন হতে পারে তার একটা আইডিয়া দিচ্ছি। কোন ট্রেনে যাচ্ছেন তার উপর ট্রেনের ভাড়াটা ডিপেন্ড করছে। বর্ধমান থেকে আমি মেমু ট্রেনে গিয়েছিলাম, 50 টাকা ভাড়া লেগেছিল, অর্থাৎ যাতায়াত মিলে 100 টাকা পার হেড ভাড়া লাগবে। বিভিন্ন জায়গায় ঘোরাঘুরির জন্য পার হেড আমি ধরে নিচ্ছি 500 টাকা খরচ পড়বে। হোটেল তো মোটামুটি ডবল বেডরুমের ভাড়া 600 থেকে প্রায় 2000-2500 পর্যন্ত আছে। আমি একটা স্ট্যান্ডার্ড রুম ধরে নিচ্ছি 1200 থেকে 1500 টাকা। তাহলে পার হেড এক রাতের জন্য 600 বা 700 টাকার মতো খরচ পড়ছে। আর এছাড়া আছে খাওয়া দাওয়া খরচ, যেমন খাওয়া দাওয়া আপনি করবেন সেই অনুযায়ী খরচটা হবে। তো খুব বেশি নয়, 2 থেকে 3000 টাকা পার হেড খরচ করলে আপনি দুদিনে দেওঘরটা ঘুরে আসতে পারবেন।